হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের 1 পাউন্ডের কেক। প্রথমে কেক স্পঞ্জটা এখানে রেডি করে নিচ্ছি। আমি 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। আমি এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেইটা দিয়ে কেক স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। তবে খেয়াল করবেন, কেক স্পঞ্জ যদি ময়েস্ট থাকে বেশি জল ব্যবহার করবেন না। আমি এখানে ক্রিম দিয়ে দিলাম, তার সঙ্গে কিছুটা ক্রাশ মিক্সড করছি। স্ট্রবেরি ক্রাশ এগুলো হোমমেড। আমি যতটা চেষ্টা করি ঘরে বানিয়ে নিয়ে এগুলো, যাতে একটু হেলদি হয় এবং টেস্টি দুটোই হয়। বাজারেও এইসব রেডিমেড পাওয়া যায় কিনতে, তবে ওগুলো যতটা পারি আমি অ্যাভয়েড করি। এখানে আবারও কিছুটা জল দিয়ে আমি এটা সোক করিয়ে নিচ্ছি। কেক স্পঞ্জ যখন বেক করবেন সেই সময় যদি স্ট্রবেরি ইমালশন ব্যবহার করেন, তাহলে এই প্রসেসটা ফলো না করলেও চলবে। আমি আবারও কিছুটা ক্রাশ দিয়ে দিলাম, দিয়ে ক্রিমের সঙ্গে সমানভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি ক্রিমের সঙ্গে মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে নেবেন, নিয়ে সেইটা দিয়ে কাজ করবেন। আমি এখানে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে একটু ভিজিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি ক্রাম কোট করব। ক্রাম কোট করার সময় খুবই অল্প পরিমাণ ক্রিম আমি ব্যবহার করি, কেননা এরপরে আমি ফাইনালাইজিং করব, তখন আবারও ক্রিম ব্যবহার করব। এমন কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো। ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, যাতে কেকের ক্রামগুলো সব সেট হয়ে যায়। আমি এর উপরে ক্রিম দিচ্ছি, ফাইনালাইজিং করছি। এটা আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এই কাজটা করার সময় একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করবেন, কেননা কেকটা ভীষণই নরম থাকে, যে কোনো সময় এটা খারাপ হয়ে যেতে পারে আপনার চাপাচাপিতে, তাড়াহুড়োতে। সেই জন্য সবসময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। আমি এটা যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থে করি, তবে এখানটায় আমি একটু স্পিডেই দেখিয়ে দিলাম। আমি এখানে রেড কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, আর পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে ছোট্ট করে কেটে নিয়েছি, কেননা কাস্টমার আমাকে যে ফটোটা পাঠিয়েছিলেন সেই হিসাবে আমি কেকটা বানাচ্ছি। কাস্টমার বলবো না, এটা আমার একজন ভীষণ প্রিয় একজন, আমার এক বৌমা এটা অর্ডার করেছিল। আমি সেইভাবেই কেকটা ডেকোরেশন করছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে এইটাও ফিনিশিং দিচ্ছি। সবই কিন্তু আলতো হাতে করতে হবে, কোনো রকম প্রেশার এখানে চলবে না। দেখে মনে হয় যেন খুব তাড়াতাড়ি আমি করছি কাজগুলো, কিন্তু আদৌ নয়। আচ্ছা, এখানে আমার ফন্ডেন্টের কিছু কাজ ছিল, সেটা আমি দেখাচ্ছি। ফন্ডেন্টটা এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এটাকে বেলে নিচ্ছি। কয়েকটা পাতা বানাবো আমি। এইভাবে টুথপিক দিয়ে কয়েকটা পাতা আমি এঁকে নিচ্ছি, আর একটা পিৎজা কাটার দিয়ে আস্তে আস্তে আমি এটা কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন, আমার প্রসেস ফলো করতে গিয়ে আবার ম্যাট কেটে ফেলবেন না।
এরকম লিফ বানানোর জন্য কাটার পাওয়া যায়, তবে আমার কাছে সেটা নেই। আমি এইভাবেই করে নিচ্ছি। যতটা পারা যায় বাড়িতে সহজ প্রসেসে করার চিন্তাই করি। সব সময় সব কিছু কেনা সম্ভব হয়ে ওঠে না, হয়তো কেনার সময় মনে থাকে না এটা লাগবে ওইটা লাগবে, সেই সময় কিছুটা নিজের বুদ্ধি দিয়ে এইগুলো করতে হয়। পাতা যেরকম সাইডে খাঁজ কাটা থাকে সেইভাবে একটা টুথপিক দিয়ে করে নিলাম। এইভাবে আমি 3টে পাতা বানিয়ে নিয়েছি। আর মাঝখানটায় ফন্ডেন্টটা একটু রাউন্ড শেপে কেটে নেব, তার ভেতরে আমাকে লিখতে হবে হ্যাপি অ্যানিভার্সারি। এই যে এইভাবে বানিয়ে নিলাম। পাতাগুলো একটু গোল্ডেন ডাস্ট আমি একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, পরে অবশ্যই আমি এটা আবারও ব্রাশ দিয়ে আর একটু করেছি, সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। ফন্ডেন্টের কাজ যখনই করবেন চেষ্টা করবেন অন্তত 4-5 ঘন্টা আগে বা একদিন আগে বানিয়ে সেটা হাওয়াতে শুকনো করতে, তবেই কাজগুলো সুন্দর হবে। আমি এইভাবে বানিয়ে নিলাম। এইবারে এটা রাইটিং পেন, এটা এডিবল কালার, এটা খাওয়া যাবে, সেইটা দিয়ে আমি লিখে নিচ্ছি। তবে এই পেনগুলোর একটাই প্রবলেম, কালিটা বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেক্ষেত্রে বলবো ছোট ছোট তুলি পাওয়া যায়, একদম 0 সাইজ যেটা বলে, সেই তুলি দিয়ে কালার দিয়ে লিখলে আরও ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেটা নেই। আমি তাই জন্য এই পেন দিয়েই করছি। এই যে গোল্ডেন ডাস্ট আমি একটু ঢেলে নিলাম, আর এর সঙ্গে আমি এভাপোরেটস দিচ্ছি। এইটা আবার খুব তাড়াতাড়ি উড়ে, কি বলবো, উবে যায়, যেটা বলে থিনার যেরকম, ঠিক সেই টাইপের, তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি একটা ব্রাশের সাহায্যে এগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন এইবারে প্রপার কালারটা এসে গেছে। ব্যাস 3টেই পাতা আমার রেডি। এইবার আমি কেকের কাজটা করছি। আমি এখানটায় কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি রেড কালার ক্রিম দিয়ে, আর এটা হচ্ছে R11 নজেল নূরের। গোলাপগুলো সত্যি খুব সুন্দর সুন্দর গোলাপ হয়, একদম ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। পাপড়িগুলো এত ভালো লাগে আমার, আমি এই নজেলটাই বেশি ইউজ করি। যেখানে বসাবো একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যেন ফুলটা ঠিক জায়গায় বসাতে পারি এবং ফুলটা যেন একটু উঁচু থাকে। আমি এইভাবে 4টে গোলাপ বানাবো। সবসময় আগে বেসটা বানিয়ে নেবেন, তারপরে ফুলটা শুরু করবেন, তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। সবগুলো গোলাপি বানানো আমি দেখাচ্ছি, কেননা অনেকে বুঝতে পারে না কি করছি, কমেন্ট করেন। ব্যাস আর একটা আমি আর দেখালাম না, 4টে গোলাপ এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে গোল্ডেন লিফ, এটা ভীষণ, কি বলবো, হাতের সঙ্গে জড়িয়ে যায়। এইটা দিয়ে কাজ করতে যথেষ্ট টাইম লাগে। আমি একটা চিমটা নিয়েছি, নিয়ে একটু একটু করে কেটে কেটে এর পুরো বর্ডারটাই লাগাবো। যথেষ্ট টাইম লাগে এই কাজটা করতে গেলে, আমার তো প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগে গেছিলো।
কারণ একটু একটু করে কাটছি, লাগাতে গিয়ে আবার লাগছে না, ক্রিমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কখনো হাতে জড়িয়ে যাচ্ছে। এই কাজটা হাত দিয়ে করতে গেলে কিন্তু পুরোটাই হাতের সঙ্গে উঠে আসবে, ওই জন্য চেষ্টা করবেন চিমটা দিয়ে ধরতে। এগুলো ব্যবহার করলে কেকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, তবে একটু প্রাইসটা একটু হাই হয়ে যায়। সেটা কাস্টমারের সঙ্গে কথা বলে আপনাকে এগুলো ফলো করতে হবে, কি ব্যবহার করবেন কি করবেন না। বেশ, কাজটা আমি সেরে ফেলেছি। এবার ফন্ডেন্টের পাতাগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে পাতাগুলো, গোল্ডেন কালার। আর এই লেখাটা এখানে বসিয়ে দিচ্ছি। পরে আমি দুটো ছোট্ট লাভ বসিয়ে দিয়েছিলাম রেড কালার, সেটা আর শ্যুট করা হয়নি। আর কয়েকটা গোল্ডেন সুগার বল 0 সাইজের একটু 2-4টে করে দিয়ে দিচ্ছি। এই হলো কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।